এই রাষ্ট্রের মালিক জনগণ, তারাই করবে নির্বাচন। রাষ্ট্রের মালিক জনগণ, তারাই করবে নির্বাচন। আর জনগণ তার প্রতিনিধি নির্বাচনের আগে নিশ্চয়ই কিছু প্রশ্ন করে নিতে চান, পরখ করে নিতে চান প্রার্থীদের যোগ্যতা সম্পর্কে। জনগণের এমন কিছু জিজ্ঞাসা নিয়ে ব্যারিস্টার রবিউল ইসলাম তরফদার, যাকে আমরা ব্রিট রবিন নামে জানি, তিনি কিছু প্রশ্নমালা তৈরি করেছেন। আজকে তেমনই একটি প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। ব্রিট রবিন, আপনাকে স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। ধন্যবাদ। আপনি বলেছেন যে শিক্ষানীতির সংস্কার প্রয়োজন, বা শিক্ষানীতি নিয়ে আমাদের যারা আইন প্রণেতা তাদের বেশ কিছু করণীয় রয়েছে, সেরকম একটি ধারণা সম্পর্কে আপনি একটি প্রশ্নে জানতে চেয়েছেন। 10 নম্বর, আমি যদি আপনাকে জানতে চাই যে আসলে শিক্ষানীতিটাকে কেন আপনি গুরুত্ব দিয়ে আইন প্রণেতাদের কাছে জানতে চাচ্ছেন। বিভাজিত শিক্ষা, বিক্ষিপ্ত শিক্ষা একটা রাষ্ট্রকে ধ্বংস করে। পুরো রাষ্ট্র একে অপরের সাথে যেখানে মৌলিক বিষয়গুলোতে একাট্টা হওয়ার কথা, এর পরিবর্তে আমরা ধ্যান, জ্ঞান, চিন্তা, চেতনা, ভাবনা, কল্পনা, আশা, আকাঙ্ক্ষা, প্রত্যাশা প্রত্যেকটা জায়গাতে আমরা বিভাজিত হয়ে পড়ছি। তো এই জায়গাটা থেকে আমার মনে হয়েছে যে শিক্ষা সংস্কারের কোনো বিকল্প নেই। কিন্তু এবার সংস্কার কমিশনে তো শিক্ষা সংস্কারের কোনো কমিশন আমরা দেখিনি। শিক্ষার বিষয়টা এতটা গুরুত্বপূর্ণ কেন তাদের কাছে গুরুত্ব পায় নাই, সেই কারণটা ব্যাখ্যায় না গিয়ে আমি আইন প্রণেতা যারা হতে যাচ্ছেন তাদের কাছে প্রত্যাশা রেখেছি যে তারা শিক্ষা নীতি নিয়ে আসলে কি কাজ করবেন, কি ধরনের পরিবর্তন আমাদেরকে উপহার দেবেন, সেটার জন্য এই প্রশ্নটা এখানে সত্যিকার অর্থে উন্নত বিশ্বের শিক্ষা ব্যবস্থাটা আমরা যতদূর জানি যে রাষ্ট্র একটা পর্যায় পর্যন্ত শিক্ষার দায়িত্ব নেয় এবং এরপরে বিশেষায়িত শিক্ষার জন্য মানুষ নিজেকেই তৈরি করে। সেটার সাথে আপনি গরমিলটা পাচ্ছেন কোথায়, যেখানে সংস্কার প্রয়োজন মনে করছেন? আমি একটা উদাহরণ দিয়ে বলি যে রয়্যাল রিজেন্সি পার্ক খুব সুন্দর করে সাজানো থাকে। আমি নিজে একদিন হাঁটতে গিয়ে আমি ঘাসের উপর দিয়ে হাঁটছিলাম, একটা মাত্র 10 বছরের একটা বাচ্চা ছেলে দৌড়ে এসে বলল, আপনি দেখছেন না ঘাসগুলো কত সুন্দর। আমি একটু মেরে গেলাম যে লজ্জিত হলাম। লজ্জিত হওয়াটাই স্বাভাবিক। আমরা যদি এই বিষয়টাকে খুব ব্যাখ্যা করে বলবার চেষ্টা করি যে ওই ঘাসটা সে ওন করে, ওই পার্কটা সে ওন করে, এই রাষ্ট্রটাকে সে ওন করে এই বয়সে। আমার শিক্ষা ব্যবস্থায় খুব ছোট থেকে সবাই যেন এই রাষ্ট্রটাকে ওন করতে শিখে, আর যখনই সে ওন করতে শিখে তখন এই রাষ্ট্রের কোনো কিছুই সে ক্ষতি করতে দিবে না। মানে মূল বিষয়টা তো শুধু লেখাপড়াটা হতে পারে না, একজন যোগ্য নাগরিক তৈরি করার পেছনে শিক্ষা নিশ্চয়ই একটা ভূমিকা রাখবে, এবং সেক্ষেত্রে শিক্ষার পেছনে বিশ্বের বিভিন্ন দেশ বিনিয়োগটা প্রচুর করে থাকে। কিন্তু আমাদের দেশে কি শিক্ষা বাণিজ্য হয়ে উঠেছে না? আপনি কি বলছেন? এই জায়গাটায় রাষ্ট্রের পলিসিতে কোনোভাবেই আমার মনে হয় শিথিলতা দেখানোর কোনো সুযোগ নাই। এত জনবহুল একটি দেশ, সেই দেশের ছাত্র সংখ্যাও অনেক ব্যাপক, কিন্তু সেখানে আমাদের শিক্ষার এখনকার যে অবস্থা, সেই বিষয়গুলোর মধ্যে রয়েছে স্কুলের মাঠ দরকার, বা উপযুক্ত পরিবেশ দরকার, ভালো শিক্ষক দরকার, কিন্তু সেগুলো কি আদৌ সম্ভব? একটা বিষয় হচ্ছে যে খোলা মাঠেও কিন্তু পড়াশোনা হয়। আমাদের দেশে যদি আমরা যুগ যুগ ধরে দেখে এসেছি যে গুরু শিষ্যের যে ব্যাপারটা রয়েছে, আমাদের নিজস্ব কিছু কালচার আছে, সেই আমরা চাণক্য থেকে পরবর্তী প্রজন্ম পর্যন্ত যদি দেখি, এবং সেই শিক্ষাতে কিন্তু গাছের নিচে বসে পড়াচ্ছে আমরা দেখতে পাচ্ছি। সুতরাং এখানে বড় বড় দালান কোঠা লাগবে, মাঠ লাগবে, এইটা আপনি কোথায় পেলেন? এটা কি আসলে শিক্ষার জন্য এটা খুবই দরকার? আমরা তো প্রকৃতির কাছ থেকে অনেক কিছু শিখি। এখন বর্তমানে যে স্টুডেন্টদের স্বশিক্ষিত বলবো আমি, যে অনেকেই মিডিয়ার যুগে এসে তারা বিশ্বকে জানছে, জানার পরে তাদের মধ্যে যে পরিবর্তনটা আসছে, সেই অতটুকু আলোয় কিন্তু আমরা সামান্য একটু আলোকিত। টোটাল বিষয়টা যদি পলিসিতে অন্তর্ভুক্ত করা হয়, আমাদের খুব সহজেই, খুব কম সময়ের মধ্যেই আমাদের কিন্তু মুক্তি অত্যাসন্ন। আমাদের কিন্তু এখন শিক্ষা ব্যবস্থার মধ্যে শিশুর মানসিক ব্যাপারটা, মানে সে স্কুলটাকে উপভোগ করছে কিনা, সেটা কিন্তু একেবারেই মানে আমি বলবো মানে কাউন্টে আনা হচ্ছে না। তারপর তার যে বইয়ের ওজন, তার যে পড়ার যে প্রেশার, চাপ যেটা আমরা বলে থাকি, এবং দীর্ঘদিন ধরে আমরা শুনছি যে এগুলো কমানো হবে, কমানো উচিত, কিন্তু কেউ দায়িত্বটা কিন্তু এখন পর্যন্ত নেয়নি। বিভিন্ন ধরনের শিক্ষানীতি বিভিন্ন সময় আমরা পেয়েছি, কিন্তু কার্যকরী একটাও না। তো এই যে ইউনিক একটা শিক্ষানীতি আমার দরকার। আমি কোনো বিক্ষিপ্ত শিক্ষানীতি চাই না। হ্যাঁ, এখানে অনেক ধরনের শিক্ষা ব্যবস্থা রয়েছে। এখানে ইংলিশ মিডিয়াম রয়েছে, বাংলা মিডিয়াম রয়েছে, বাংলা ইংরেজি আছে, আবার ইংরেজিতে বাংলা মিডিয়াম আছে, তারপরে ধর্মীয় অনেকগুলো এর মধ্যে আবার অনেক আছে, কওমি মাদ্রাসা আছে, আলিয়া মাদ্রাসা আছে, এই অনেকগুলো ভাগ আছে।
একটা রাষ্ট্র তো এইভাবে বিভাজিত শিক্ষা ব্যবস্থা নিয়ে এগিয়ে যেতে পারে না। এটা আমাদের একটা কনক্রিট ডিসিশন দরকার। যে শিক্ষক যারা মানুষ গড়ার কারিগর বলে থাকি, তাদের জীবন মান, তাদের বেতন কাঠামো, সেগুলো তো পরিবর্তন প্রয়োজন, এবং আইন প্রণেতাদের তো বোধহয় সেখানেও ভূমিকা রাখা দরকার। শিক্ষক হচ্ছে ইটস লাইক এ সেকেন্ড গড। তার বাবা মার চাইতেও একজন শিক্ষকের গুরুত্ব অনেক অনেক বেশি। বাংলাদেশেও কিন্তু এটা ছিল। শিক্ষক, গুরু শিক্ষকের যে একটা কালচার ছিল, দীর্ঘদিন ধরে আমরা এটা লালন করেছি। আমরা অনেক বড় হয়ে যাওয়ার পরে সচিব হয়ে গেছে, মন্ত্রী হয়ে গেছে, গভর্নর হয়ে গেছে, কিন্তু একটা প্রাইমারি স্কুলের শিক্ষককে দেখলে পা হাত দিয়ে সালাম করছে। আমরা ওই সংস্কৃতিটা ধরে রেখে তাদেরকে মাথার মুকুট বানিয়ে, তাদেরকে সে সম্মানের জায়গায় রেখে, সে শ্রদ্ধার জায়গায় রেখে আমরা যদি তাদের জীবনমান কিছুটা উন্নয়ন করি আর সত্যিকার অর্থে তাদেরকে মানুষ গড়ার কারিগর যদি আমরা করি বা করতে পারি, এটা কিন্তু আমাদের শিক্ষা নীতিতে একটা বৈপ্লবিক পরিবর্তন আনবে বলে আমি বিশ্বাস করি। খুবই স্বাভাবিক, কারণ একজন শিক্ষক যদি তার জীবন নির্বাহ করতে, জীবিকা নির্বাহ করতেই খুব চিন্তিত থাকেন, তো তার কাছ থেকে তো ভালো আউটপুটটা আশা করাও কঠিন হয়ে যাবে। তো এক সময় ছিল যে আমরা দেখেছি যে অনেক প্রবীণ শিক্ষক যিনি তার জীবনের সব কিছুই ব্যয় করেছেন ছাত্রদের প্রতি, কিন্তু সময়ের বাস্তবতায় তো সেটাও পরিবর্তন হয়েছে। একজন শিক্ষককেও তো ভালো জীবনযাপন করার, মানসম্মত জীবনযাপন করার একটা অধিকার রয়েছে, তাই না? কোচিং নির্ভর বা অন্য অন্য উপায়ে আয়ের নির্ভরতা কমিয়ে বরং সরকারকে দায়িত্ব নিতে হবে তাদের জীবনমান উন্নত করার ব্যাপারে, যদি আপনি একমত হন। আমি বারবারই বলছি যে সম্মানের জায়গায় কোনো ছাড় নয়। শিক্ষক অলওয়েজ শিক্ষক, এটা এক নাম্বার জায়গায় আমাদের আগে নীতিতে কনফার্ম হতে হবে যে আমরা শিক্ষকের সেই সম্মানের জায়গায়, সেই মুকুটের জায়গায়, সেই শ্রদ্ধার জায়গায় আমরা রাখবো কিনা। তারপর হচ্ছে আমাদের ছাত্রদেরকে ওনারা যে শিক্ষাটা দিবেন সেই ক্ষেত্রেও আমরা যদি একটা প্যারামিটার সেট করে দিতে পারি, তাহলেই কিন্তু কেল্লাফতে। এখানে অনেক বড় কিছু দরকার নাই, আর অবশ্যই একমাত্রিক শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে। আপনি শিক্ষকের সম্মানের কথাটা জোর দিচ্ছিলেন, কিন্তু আমরা দেখেছি যে ধরেন একজন এলাকার সংসদ সদস্য, তিনি স্কুলের চেয়ারম্যান বা নিয়ন্ত্রক হয়ে দাঁড়ান, যিনি এমনও দেখা গিয়েছে যিনি কখনো স্কুলে যাননি। আমাদের দেশে তো আইন প্রণেতা হতে কোনো শিক্ষার বাধ্যবাধকতা নেই, হ্যাঁ। তো ফলে তিনি যখন একজন শিক্ষককে ধমকান, তার নিয়োগকে নিয়ন্ত্রণ করেন, তার জীবনকে প্রভাবিত করেন, তখন তার পক্ষে কি সত্যিকার অর্থেই? এইটাকে আমি প্রথমেই বলে রাখি যে এখানে ওই যে জিরো টলারেন্স, তার উপরে কোনো কারো, সে হতে পারে ডিসি, এসপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, কারো কোনো প্রভাব থাকবে না একটা শিক্ষকের উপরে। এটা নিশ্চিত করতে হবে। এটা পরিচালিত হবে একটা কমিশনের আন্ডারে। চমৎকার। কিন্তু যারা এই নীতিটা করবেন, আমরা অতীতে দেখেছি যে বাংলাদেশের যতগুলো শিক্ষামন্ত্রী, উপমন্ত্রী, প্রতিমন্ত্রী হয়েছেন, এই শিক্ষকদের নিয়ে ভাবনা করার জন্য তো এই ডিসিপ্লিনের বা এই পেশার লোকটা সবচেয়ে ভালো হতো, যে যিনি বুঝতেন যে তার কমিউনিটির প্রবলেমটা কি, সমস্যাটা কি, কি করা যেতে পারে। কিন্তু সেটা কিন্তু আমরা দেখিনি। শিক্ষা ব্যবস্থায় আমাদের যে ভয়ানক ক্ষতিটা হয়ে গেছে, আপনি নিজে খেয়াল করেছেন কিনা জানি না, আমি এক যুগ পরে যখন দেশে ফিরলাম, দেশে ফেরার পরে একটা মানুষ বিপদে পড়লে দৌড়ায় কেউ আসছে না। এই যে ভয়াবহ রকম যে অধপতন, এটা তো আমাদের শিক্ষা ব্যবস্থা থাকার কথা না। আমাদের শিক্ষায় কোন জায়গায় কি ধরনের গলদ আছে, এটা তো একটা একটা করে আমরা গবেষণা করে বের করতে পারি। প্রবলেমটা কোথায়, সমস্যাটা কোথায়, সেই জায়গাটাতে কিন্তু আমাদের ব্যবস্থা নিতে হবে। তার অর্থ হচ্ছে যারা বের করতে পারবেন খুঁজে, তাদেরকেই দায়িত্ব দিতে হবে এই শিক্ষা ব্যবস্থাকে সংস্কার করার জন্য। আমরা আইন প্রণেতার কথা বারবার বলছি যে আসলে ঘুরে ফিরেও একই কথা, যে এই আইনগুলো তো আইন প্রণেতা তৈরি করবেন, এই নীতিটা তো তারা তৈরি করবেন। তাদের কাছে প্রত্যাশা এত বেশি যে আমার এই প্রত্যাশার জায়গা থেকে কিন্তু এই প্রশ্নগুলো করা। আমি সেই কাঙ্ক্ষিত প্রার্থীর খোঁজে, সেই পরশ পাথরের খোঁজে আমার এই 10Q। ধন্যবাদ। আপনি অত্যন্ত চমৎকারভাবে যে কথাগুলো বলছিলেন, সত্যিকার অর্থে দর্শক, শিক্ষার পরিবর্তন ছাড়া বাংলাদেশকে এগিয়ে নেওয়া খুব কঠিন, একেবারে অসম্ভব আমরা বলতে পারি। সেজন্য প্রকৃত শিক্ষানীতি দরকার, এবং সেজন্য প্রয়োজন প্রকৃত আইন প্রণেতা যারা একটি ভালো শিক্ষানীতি তৈরি করতে পারবেন। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পর্বে। এই রাষ্ট্রের মালিক জনগণ।